পাত্রপক্ষের সামনেই বসেছিল তানহা। হঠাৎ করেই তনয় দৌড়ে এসে সবার সামনে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খায় তানহার চোখে মুখে। পাত্রসহ রুমে উপস্থিত সবাই হতবাক তনয়ের ব্যবহারে। তানহার বাবা চিল্লিয়ে ওঠে তনয়কে ধরতে যাবে, এমন সময় তনয় তানহাকে ছেড়ে সোফায় বসে বলে, রিল্যাক্স শ্বশুরজি, এই বয়সে এত হাইপার হইলে আমার শাশুড়িমার সাথে বেশি দিন কেমনে থাকবেন? তানহার বাবা চিল্লিয়ে উঠে বলেন, বেয়াদব ছেলে, কেন এসেছো এখানে? এত কিছু করেও শান্তি হয়নি তোমার যে আমার মেয়ের বিয়েটাও এখন ভাঙতে এসেছো? তনয় হেসে উঠে তানহার হাত চেপে ধরে বলে, আপনার মেয়ের বিয়ে তো হয়েই গিয়েছে একবার। এত হ্যান্ডসাম ফিট অ্যান্ড ফাইন জামাই থাকতে আপনি আবারও জামাই খুঁজছেন? নট ফেয়ার শ্বশুরমশাই। তানহার বিয়ে হয়ে গিয়েছে শুনেই পাত্রপক্ষ তানহার বাবার আর কোনো কথাই শুনেনি। সেখান থেকে চলে যান তারা, এবং তানহার বাবাও তনয়ের দিকে তাকিয়ে রেগে বাসা থেকে বের হয়ে চলে গেলেন। তনয় তখন তানহার গাল চেপে ধরে বলল, খুব শখ হয়েছে না তোর আবার বিয়ে করার? আমাকে আর ভাল লাগে না, তাই না? এই জন্যই তো এত ঢ্যাং ঢ্যাং করে পাত্রের সামনে এসেছিস। কেন করছেন আপনি আমার সাথে এমন? মুক্তি চেয়েছিলেন না আপনি? দিয়েছি তো মুক্তি আপনাকে। এই, একদম কাঁদবা না আমার সামনে। আর কিসের মুক্তি? হ্যাঁ, ডিভোর্স হয়নি এখন আমাদের। হয়ে যাবেই তো কয়েকদিন পর। তখন আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তা। আর কিছু বলার আগেই ওকে দেয়ালের সাথে চেপে ধরে তনয়, বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না সুইটহার্ট, তোমাকে আমি ছাড়বো না। দেরিতে হলেও বুঝেছি তোমাকে ছাড়া আমার চলবে না, তাই তুমি আমার না হলে তোমাকে আর কারো হতে দিবে না, এই তনয়। তারপর তানহার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে চলে গেল। তানহা স্তম্ভিত হয়েই দাঁড়িয়ে আছে আর ভাবছে কেন করলো তনয় এমন। ও তো নিজেই মুক্তি চেয়েছিল তানহার থেকে। 6 মাস আগে এক বিকেলে তানহার সাথে দেখা হয় তনয়ের। সবেমাত্র ভার্সিটির প্রথম বর্ষে উঠেছে তানহা। নতুন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর দেখে রাস্তাটা নিরিবিলি, তাই ওইদিকে দিয়ে না যে উল্টো পথে ফিরে যাচ্ছিল। মনে হলো কেউ ব্যাগটা টেনে ধরেছে ওর। ভয়ে ঢোক গিলে পেছনে ফিরতেই দেখলো দুজন ছেলে দাঁড়িয়ে আছে, যাদের একজন তানহার ব্যাগ টেনে ধরেছে। তোর কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দে চুপচাপ, নয়তো ভালো হবে না। তানহা বুঝতে পারলো এরা ছিনতাইকারী, তাই ভয়ে ভয়ে বলল, দেখুন, আমার কাছে সত্যি কিছু নেই, যেতে দিন আমাকে। এ তো সহজেই ছাড়বো তোকে? মেয়ে তো বড়ই সুন্দরী তুই, কিছু না থাকলেও তোকে আমরা ছাড়ছি না। তাদের এমন জঘন্য কথা শুনে তানহার প্রাণ যায় যায় অবস্থা। কোনো মতে ব্যাগ থেকে হাত ছাড়িয়ে লাগায় এক দৌড় সামনের দিকে। পিছে তাকিয়ে দেখে ছেলেগুলো ছুটে আসছে তার দিকে। পেছন থেকে তাকিয়ে দৌড়ানোর কারণে হঠাৎ করেই সামনে কোনো কিছুর সাথে জোরে বাড়ি খেয়ে পড়ে যায় তানহা। সামনে তাকিয়ে দেখে একটা লম্বা করে ছেলে ওর দিকে কিছুটা ঝুঁকে হাত বাড়িয়ে দিয়ে আছে। চোখে সানগ্লাস থাকার কারণে চেহারাটা ওইভাবে বুঝতে পারছে না সে। ছেলেগুলো সেখানে যেয়ে বলে, এই যে হিরো, ভালোই ভালোই মেয়েটাকে দিয়ে দাও আমাদের কাছে, তোকে কিছু করব না আমরা। তানহা এই কথাগুলো শুনে আতঙ্কিত চেহারায় ছেলেটার দিকে তাকায়। ছেলেটা নিজেই তখন তানহাকে হাত ধরে তুলে, আর তানহা বলে, প্লিজ এইরকম করবেন না দয়া করে। ছেলেটা তানহাকে বলে, আপনি এখানেই থাকুন, আমি আসছি। তারপর সেই ছেলেগুলোর কাছে গিয়ে বলে, কি সমস্যা তোদের? এইভাবে মেয়েদের পিছে পড়িস কেন? চলে যায় এখান থেকে। তুই রাস্তার পথিক, তোর ওকে নিয়ে এত চিন্তা না করলেও হবে। বলেই তানহার দিকে এগোতে লাগলে তনয় ছেলেটির হাত ধরে ফেলে এবং শুরু হয় মায়ের। তানহা অবাক হয়ে দেখছে, চেনে না জানে না এমন একটা মেয়ের জন্য মারামারি করছে এই ছেলে, আর ওয়ার্নিংও দিচ্ছে এরপর যাতে আর কোনো মেয়েকে ডিস্টার্ব না করে। কজন করে এইরকম। অন্যদিকে মায়ের খেয়ে বাজে ছেলেগুলোও চলে গেল। তানহার দিকে এগিয়ে আসে তনয়, সানগ্লাস খুলে একগাল হেসেই বলে, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ওদের কাছে রেখে চলে যাব? এতটাও খারাপ আমি নই ম্যাডাম। এবার চেহারা দেখতে পেল তানহা। ছেলেটা বড়ই সুদর্শন বলা চলে, এবং তার হাসি সেটি তো যেন ঠিক বুকে গিয়ে লাগে। মেয়ে ছেলেটির মানসিকতা যেমন ভালো, দেখতেও তেমন, মনে মনে ভাবলো তানহা। আপনাকে অনেক ধন্যবাদ। না চিনেও আমার সাহায্য করলেন আপনি। আজকাল অনেকেই তা করে না।
ইটস ওকে। আপনার জায়গায় আমার বোন বা গার্লফ্রেন্ডও থাকতে পারত, সেইটা ভেবে একা ফেলে রেখে যেতে পারলাম না। সত্যি অনেক লাকি আপনার গার্লফ্রেন্ড। আমি আসি তাহলে, ধন্যবাদ আবারও। ইটস ওকে। আপনি চাইলে আমি পৌঁছে দিতে পারি। না না না, লাগবে না, ধন্যবাদ। বাসায় যেতে যেতে তানহা ভাবলো ছেলেটার গার্লফ্রেন্ড আসলেই লাকি হবে অনেক। দেখার খুব ইচ্ছে কে সেই লাকি মেয়ে, কিন্তু চেনে না জানে না এমন একজনের কাছে তো আর এটা বলা যায় না। তখনই মনে হলো, আরে সে তো ছেলেটির নামই শুনলো না। পরে ভাবলো থাক, এরপর তো আর দেখা হবে না, তাই নাম শুনেও কাজ ছিল না। বাসায় যেতেই তানহার বাবা বলে, কাল মেহমান আসবে বাসায়, তাই বাড়িঘর ঠিকভাবে গুছিয়ে রাখবে। দুষ্ট হেসে তানহা বলল, বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে যেন মেহমান না, বরং তোমার জামাই আসবে আজ কালকে। তানহার বাবা আকরাম সাহেব কিছু বললেন না, শুধু মুচকি হাসলেন। পরের দিন সকালে তানহার মা রান্নাঘরে ভালো খাবার আইটেম বানাচ্ছেন। তানহা এত সব আয়োজন দেখে অবাক হয়ে বলল, সত্যি করে বলো তো মা, কারা আসছে আজকে? তোর বাবা সবচেয়ে পুরাতন আর ভালো বন্ধু ইকবাল সাহেব তার পরিবার নিয়ে আসছে। অনেক বছর পর দেখা হবে তোদের সাথে, তাই এই আয়োজন। তানহা ও মাকে সাহায্য করতে লাগলো রান্নার কাজে। রান্না করতে বড়ই ভালো লাগে তার। কলিং বেল বাজতে গেট খুললো তানহার বাবা, আর তার সমবয়সী এক লোককে জড়িয়ে ধরলেন তিনি। তানহার বুঝতে বাকি রইল না এই ভদ্রলোকটি তার বাবার বন্ধু। কেমন আছিস আকরাম? কতদিন পর দেখা হলো তোর সাথে। আছে, এই তো। তোদের কি খবর? ভাবি আর তোর ছেলে মেয়ে কেমন আছে? আমরা ভালো আছি আঙ্কেল। কথাটা বলে আকরাম সাহেবকে জড়িয়ে ধরলো এক ছেলে। কেমন আছো বাবা তনয়? ছেলেটার মুখের দিকে তাকিয়ে তানহা অবাক। আরে এটা তো সেই ছেলেটি। তনয় নামটি তানহার মাথায় ঘুরছে তখন, শুধু ভাবছে যে তনয়ের নাম সে ছোট থেকে শুনে আসছে, এই ছেলেই কি সেই তনয়? হঠাৎ এক মহিলার আওয়াজে ধ্যান ভাঙে তার। আরে তানহা না, আমি তনয়ের মা। অনেক বছর পর দেখলাম তোমাকে। ছোটবেলায় কত চকলেটের জন্য পাগলামি করেছিলে, আমার বাসা আসলে চকলেট চাইতে। এখন তো অনেক বড় আর সুন্দর হয়ে গেছো বটে। সবার সামনে এভাবে চকলেটের কথা বলায় লজ্জা পেল তানহা। সামনেই তাকিয়ে দেখে তনয় কিভাবে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। তানহা বুঝতে পারে সে তাকে এখানে এভাবে দেখবে আশা করেনি। এদিকে তনয় আর তানহাকে তাকিয়ে থাকতে দেখে আকরাম সাহেব বলেন, চলো তোমাদের পরিচয় করিয়ে দেই। বাবা তনয়, এটা আমার মেয়ে তানহা, আর তানহা এটা হলো তোমার ইকবাল আঙ্কেলের ছেলে তনয়। তানহা আর তনয় শুধু চেয়ে আছে একজন আরেকজনের দিকে। তানহা মা, কেমন আছো? কতদিন পর দেখলাম তোমাকে। ভালো আছি আঙ্কেল, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো খুব। আমরাও খুব খুশি তোমাদের সাথে আবার দেখা করে। তারপর সবাই গল্প আড্ডা শুরু করলো। খাওয়া দাওয়ার পর হঠাৎ করে গম্ভীর হয়ে গেলেন আকরাম সাহেব ও ইকরাম সাহেব। তানহা ও তনয়, তোমাদের দুজনকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে দেখা করেছি। তানহা কিছু বুঝতে পারলো না কি হচ্ছে। তনয়ের দিকে তাকিয়ে দেখে সেও একইভাবেই তাকিয়ে আছে তার বাবার দিকে। তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, তাই তোমাদের থেকে এই বিষয়টি আর লুকিয়ে রাখা উচিত না বলে মনে করি। লুকিয়ে রাখা বিষয় শুনে বড়সড় এক ঢোক গিলল তানহা। ইকবাল সাহেব বললেন, আমার খুব শখ ছিল যে আমার একটা মেয়ে হবে, কিন্তু তা নয় হয়েছিল তখন। তার কয়েক বছর পর আকরামের এক ফুটফুটের মেয়ের জন্ম হয়। আমি আকরামকে বলে তার মেয়ের নাম রাখি তানহা, তনয় নামের সাথে মিল রেখে। তানহা আর তনয় দুজনের দিকে চেয়ে আছে শুধু। তারপর ইকবালের বিজনেসের জন্য শহর ছেড়ে যেতে হয়। ইকবালের খুব ইচ্ছা ছিল তানহাকে ছেলের বউ করবে বড় হলে, কিন্তু ভবিষ্যতে কবে দেখা হবে না হবে এ বিষয়ে চিন্তিত ছিল না দেখেই তখনই তনয় আর তানহার বিয়ের কাবিন করে রাখা হয়। তানহা আর তনয় যেন আকাশ থেকে পড়লো এটা শুনে। ওগুলো আমি কি শুনছি বাবা? হ্যাঁ রে বাবা, এটা সত্যি। কিন্তু তুমি জানো আমি মিশাকে পছন্দ করি। পছন্দ করার ভালোবাসা এক কথা নয় বাবা। তানহা তোমার বউ। আমি তো জানতাম না তুমি আরেকজনকে পছন্দ করো। যখন জেনেছি তখন তোমাকে নিয়ে এসেছি এই কথা বলার জন্য। বাবা, তুমিও আমাকে বলনি কেন কিছু? তানহা ওর বাবাকে উদ্দেশ্য করে বলে, আমি বলতে চেয়েছিলাম মা, কিন্তু ইকবাল বলেছিল তোকে আর তনয়কে একসাথে বলবে, তাই আমিও বলিনি আর। তানহা স্তব্ধ হয়ে বসে আছে। সে একজনের বউ, কিন্তু সেটা সে জানতোই না।
তখনই ওর মনে পড়লো তনয় তো বলেছিল ওর গার্লফ্রেন্ড আছে। না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো তানহার। এত বছর পর যখন জীবনের সবচেয়ে বড় এক সত্যের সাথে তার পরিচয় হলো, সে অন্য একজনকে ভালোবাসে। যদিও এখানে তনয়ের দোষ নেই, কারণ সে নিজেও জানতো না যে ওর সাথে তানহার জীবন জড়িত আছে। 1 মাস আগে এই শহরে ফিরে এসেছে ইকবাল সাহেবের পরিবার, তাই ছেলের বউকে এখন বাড়িতে নিয়ে যেতে চান তিনি। এই জন্যই ছুটে এসেছেন তানহাদের বাসায়। তানহা আর তনয়কে আলাদাভাবে কথা বলার জন্য সময় দিলেন তারা। ছাদে গেল তনয় তানহার সাথে। শখ খেয়েছো নিশ্চয়ই এখানে আমাকে দেখে, তাই না? তানহা চমকে উঠে তাকালো ওর দিকে, যে কত সাধারণভাবে এখনো কথা বলছে। তনয় যেন বিয়ের কথা শুনেইনি। তা তো বটেই। আপনি অবাক হননি আমাকে দেখে? হয়েছি, কিন্তু যখন শুনলাম তুমি তানহা, তখন অত অবাক হইনি। কারণ তোমার কথা বাবা অনেক সময় বলতো বাসাতে, কিন্তু কখনো জানতাম না যে তুমি আমার তনয়ের দিকে তাকিয়ে তানহা ভাবছে, যে ছেলে ওকে বউ বলতেও ইতস্তত করছে, সে কিভাবে এই বিয়ে মেনে নিবে। তানহার ভাবনায় ছেদ ঘটিয়ে তনয় বলে, তুমি আমাদের সাথে বাসায় যাওয়ার জন্য রাজি হয়ে যাও। কেন? আপনি তো এই বিয়ে মানেন না, তাই না? তাহলে বাসায় যেতে বলছেন কি জন্য? দেখ তানহা, এখন আমরা দুইজন মানা করলেও কেউ রাজি হবে না, কিন্তু আমাদের বাসায় যে সবার সামনে এমন বিহেভ করব যেন আমাদের মধ্যে কোনো মিল নেই। সারাদিন ঝগড়া হয়ে থাকে, তাই আমাদের থাকা সম্ভব না। তখন নিজেরাই আমাদের বিয়ে ভেঙে দিবে, আর 6 মাস পর এমনি হবে ডিভোর্স। তনয়কে শুধু চেয়ে দেখছে তানহা। এটুকু একটা সময়ে কেমন একটা বুদ্ধি বের করলো এই ছেলে। আই হোপ তোমারও কোনো আপত্তি নেই, রাইট? তোমার লাইফেও হয়তো অন্য কেউ আছে, তাই না? তনয়ের কথা শুনে তার ছেলের হাসলো তানহা। সারা জীবন ভেবেছিল স্বামীকে ভালোবাসবে, আর আজকে তার স্বামী তাকে অন্য কাউকে ভালোবাসার কথা বলছে। কি হলো, কি ভাবছো? কিছু না, কিন্তু এতে সবাই কষ্ট পাবে। আপনার কি মনে হয় না যে এটা ঠিক নয়? দেখো, আমি বাবাকে যতদূর জানি, আমরা যদি এখন ডিরেক্ট মানা করে দেই, তাহলে তারা জোর করে হলেও আমাদের একসাথে রাখার চেষ্টা করবে। কারণ আমরা এখনও লিগালি হাজব্যান্ড ওয়াইফ। তাই তাদের মনে করতে দাও যে আমরা রিলেশনটাকে একটা চান্স দিয়েছি, কিন্তু সেটা টিকেনি। রাজি হচ্ছ না? চিন্তা করো না, আমি ডিভোর্সের সময় সবাইকে বলবো যে এটা আমার প্ল্যান ছিল, আর তুমি আমার হেল্প করেছিলে। প্লিজ আমার এই হেল্পটা করো। আপনার কাছে হয়তো সবার ফিলিংসের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। সরি তন্ময়। তুমি এখন আমাকে যেরকম ভাবছো আমি অতটাও খারাপ না তানহা। বাবার কথা আমি অমান্য করতে পারবো না, আবার নিজের জীবনের এত বড় ডিসিশন হুট করে নিতে পারবো না আমি। তুমি সবাইকে যতটা ভালোবাসো, আমিও সবাইকে ততটাই ভালোবাসি, কিন্তু এইবার আমি হেল্পলেস। আমার অবস্থাটা একটু বুঝো প্লিজ। তানহা কিছু না বলেই নিচে চলে গেল। তানহা কি তনয়ের প্ল্যানে রাজি হবে, নাকি অন্য কোনো ডিসিশন নিবে? কি মনে হয়? তানহার পিছে তনয়ও নিচে চলে আসে। তারপর বলো, কি ঠিক করলে তোমরা? বাবা, আমরা আসলে... তনয়কে বলতে না দিয়ে তানহা বলল, আঙ্কেল, আমার কিছু সময় লাগবে, আমি তারপর আপনাদের জানাচ্ছি। ঠিক আছে মা, তুমি ভেবেচিন্তে ডিসিশন নাও। আমরা আসি তাহলে। তনয় তানহার দিকে তাকিয়ে থেকে চলে গেল। তানহা ভাবছে যে তনয়ের ব্যবহারে মুগ্ধ হয়েছিল সে রাস্তায়, সেই ছেলের এমন চিন্তা ভাবনা আশা করেনি সে। তারপর ভাবলো হয়তো হুট করে জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, এজন্যই তাকে মেনে নিতে পারছে না। তানহার বাবা এসে তাকে বুঝালো যে তনয় ভালো ছেলে, ওই বাসায় যেয়ে থাকতে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম দেখায় তনয়ের ব্যবহার নিঃসন্দেহে মন ছুঁয়ে গিয়েছিল তার। আবার সে যখন তার স্বামী, তাই বিষয়টিকে আল্লাহর উপরই ছেড়ে দিয়ে বাবার কথা মেনে তাদের বাড়ি যেতে রাজি হয় তানহা। এখন তানহার মাথায় একটা কথাই ঘুরছে, যে সে কিভাবে তনয়ের মাথা থেকে ওই অদ্ভুত বুদ্ধিটা সরাবে। তনয় তো বুঝছে না যে এখন সে বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে, কিন্তু পরে যখন বাবা মা জানতে পারবে তখন তাদের খুব খারাপ লাগবে। ওইদিকে তানহার বাবা তনয়ের বাবাকে ফোন করে জানালেন যে তানহা রাজি হয়েছে, যা শুনে তারা খুব বেশি খুশি হলেন এবং পরের দিন তানহাকে নিয়ে আসার জন্য আসতে চাইলেন। পরের দিন সকালে তানহা উঠে দেখে সবাই বাড়ি সাজাতে ব্যস্ত।
তার মায়ের থেকে জানতে পারে আজকে তাকে নিয়ে আসছে তনয়ের বাড়ি থেকে। তনয়ের বাবা যখন আসলেন তখন তারা একেবারে কাজী সহই আসেন। তার কথা এইবার পারিবারিকভাবেই বিয়েটা হোক, পরে সবাইকে অনুষ্ঠান করে জানানো যাবে। অগত্যা তানহা আর তনয়ের এবার নিজের ইচ্ছায় বিয়ে হলো। রাতের বেলা সবাইকে ছেড়ে যাওয়ার সময় গাড়িতে উঠে যখন তানহা কান্না থামাতে পারছিল না, তখন তনয় বলে, এত কেঁদো না তো। ইস, কেঁদে কেটে কি অবস্থাতেই না করছে। 6 মাস পর দিয়ে যাব তো তোমায়, তখন যত ইচ্ছে এখানেই থেকো। এখন কান্না থামাও। তনয়ের কথা শুনে তানহার কান্নার বেগ আরো বেড়ে গেল। সে ভাবছে, এ কেমন বর কপালে জুটলো আল্লাহ। বিয়ের গাড়িতে বসে বলছে 6 মাস পর রেখে আসবে। এই কথা কি এখন বলা জরুরি ছিল? দিল তো মুডটা আবারও খারাপ করে। তারপর তনয়ের দিকে রাগি চোখে তাকাতেই সে টিস্যু দিয়ে চোখের পানি মুছে দিল তার। তানহার মাথাটা ধরে নিজের কাঁধে রেখে বলল, চোখ বন্ধ করে রাখো একটু, মাথা ব্যথা করবে তাছাড়া। তানহা বোকার মতো চেয়ে আছে আর ভাবছে, একবার নিজেই মুড খারাপ করে দেয়, আবার নিজেই যত্ন নেয়। এই ছেলেকে বোঝা দায়। বাসর ঘরে বসে আছে তানহা। যদিও সে জানে কিচ্ছু হবে না, তবুও অপেক্ষা করছে তনয়ের। আর ভাবছে আজকেই বলে দিবে তনয়কে যে সে কোনো অভিনয় করতে পারবে না। সে সত্যিই তাদের সম্পর্ককে একটা সুযোগ দিতে চায়। তারপর তনয় যা মনে করার করুক। স্বামী স্ত্রী ওরা, নিজেদের সম্পর্ককে ঠিক করার চেষ্টা করা কর্তব্য ওর। তানহার ভাবনার মধ্যেই তনয় রুমে ঢুকে। তানহাকে দেখে হালকা হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে ফিরে আসে। তানহা চেয়ে দেখছে শুধু। তুমিও চেঞ্জ করে আসো, যাও। নিশ্চয়ই অস্বস্তি বোধ করছো শাড়ি পরে থাকতে। তনয়ের কথাটা ঠিক, তাই তানহাও লাগেজ থেকে ড্রেস বের করে চলে গেল শাওয়ার নিতে। তানহা এসে দেখলো তনয় হেলান দিয়ে বসে আছে বিছানায় আর একটা বই পড়ছে। তানহা চুল মুছে বারান্দায় কাপড় নেড়ে দিয়ে চুপচাপ এসে তনয়ের পাশে বসলো। তানহা কিছু বলবে তার আগে তনয় বলল, ঘুম ধরেছে? রাত তো অনেক হলো। হ্যাঁ ধরেছে। তাহলে ঘুমাও তুমি, আমি একটু বই পড়ে তারপর ঘুমাবো। কিসের বই পড়বেন আপনি এখন? এই তো বিজনেস রিলেটেড কিছু। আর কি, নতুন প্রজেক্ট শুরু করছি তো, তাই আইডিয়া নিচ্ছি। লাইটে তোমার সমস্যা হলে বলো, অফ করছি। না না না, সমস্যা নেই, আপনি পড়েন, আমি ঘুমাতে পারবো। কিন্তু তনয়ের সাথে একই বিছানায় ঘুমাবে কিনা এটা নিয়েই দ্বিধায় পড়লো তানহা। তানহাকে কিছু ভাবতে দেখে তনয় বলল, কি হলো, শুয়ে পড়ো তাহলে। না মানে ভাবছিলাম যে আমি কোথায় ঘুমাবো। কেন, আমার বিছানা কি এতই ছোট মনে হচ্ছে তোমার কাছে যে তুমি এখানে ঘুমাতে পারবে না? নাকি আমাকে তোমার কাছে জাপানি সুমো রেসলারদের মতো লাগে যে আমি একাই খাট দখল করে থাকবো? আজব তো, আমি কি সেটা বলেছি নাকি? কি যা তা বলছেন আপনি। তাও ভালো, আমি ভাবলাম তুমি চোখে বেশি দেখো মনে হয় সব কিছু, তাই আমাকেও মোটা ভাবছিলে। আমি চোখে বেশি দেখি না, বরং আপনি একটু বেশি বোঝেন। উফ আল্লাহ, তুমি তো এটুকুতেই রেগে গিয়েছো। বাবা তো দেখি আস্ত একটা ঝালমরিচের সাথে বিয়ে দিয়েছে আমার। কি? আমি ঝালমরিচ? আপনি খুব খারাপ। হয়েছে, এখন থামো তো। সারা রাত কি ঝগড়া করেই কাটাবে, ঘুমাবে না? ও হ্যাঁ, কিন্তু আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? এখন কি তুমি নিজেকে সুমো রেসলার ভাবছো? মানে? তো ম্যাডাম, আমিও আপনার পাশে বেডেই ঘুমাবো। আমাদের দুইজনের ধারণ ক্ষমতা আছে বিছানার। ভ্রু চেয়ে জিজ্ঞেস করলো তনয়। তানহা হা করে চেয়ে আছে তনয়ের দিকে। এ কি বলল সে? সেও তানহার সাথে একই বিছানায় থাকবে? তানহাকে হা করে থাকতে দেখে তনয় সিরিয়াস হয়ে বলল, দেখো তানহা, আমি মানছি যে আমরা দুইজনের কেউই বিয়ের ব্যাপারটা মেনে নিতে পারিনি এখনো, কিন্তু তার মানে এই না যে আমরা অপরিচিতের মতো থাকব। আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? বন্ধুত্ব কিন্তু অনেক ভালো একটি সম্পর্ক। তানহা মাথা নাড়ালো। তাহলে বলো, বন্ধু হবে আমার? হব। এই তো গুড গার্ল। চলো এখন ঘুমাই, না হয় তোমার সাথে গল্প করতে করতে রাত পার হয়ে যাবে, আর সকালে লেট করে উঠলে মানুষ অন্য কিছু মনে করবে। এটা শুনে তানহা বালিশ দিয়ে মারে তনয়কে, আর তনয় হাসতে হাসতেই শুয়ে পড়ে। অতঃপর তানহা এক পাশে, তনয় আরেক পাশে শুয়ে পড়লো। তানহা ভাবছে তনয়কে বোঝানো যতটা কঠিন ভেবেছিল সে এখন অতটাও কঠিন মনে হচ্ছে না। ঠান্ডা মাথায় বুঝালে সে বুঝতে পারবে বলেই তানহার বিশ্বাস। আপাতত তারা বন্ধু হয়েছে, এ ব্যাপারটাতেই সে খুশি। ভালো জীবনসঙ্গী হওয়ার আগে
ভালো বন্ধু হওয়া জরুরি। পাশে তাকিয়ে দেখে তনয় ঘুমিয়ে কাঁদা। এত তাড়াতাড়ি সে কিভাবে ঘুমাতে পারে সেটা দেখেই হাসলো তানহা। এসব ভাবতে ভাবতে একসময় সে নিজেও ঘুমিয়ে গেল। জানলার পর্দা সরে গিয়ে সকালের মিষ্টি রোদ এসে লেগেছে চোখে মুখে। ঘুমে নিভু নিভু চোখ মেলে রুমের চারিদিকে দেখতে লাগলো তানহা। আকাশি সাদা কম্বিনেশনের দেওয়ালটায় উজ্জ্বল রোদের আভা পড়ে ঝিলমিল করছে। অপূর্ব সুন্দর রুমটি তানহার বেশ পছন্দ হয়েছে। নিজের দিকে তাকিয়ে তানহা দেখল রুমের মালিক মহা আয়েসে ঘুমোচ্ছে, তাও তাকেই আষ্ট্রপৃষ্ঠে খোলবালিশের মতো জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে চোখ থেকে সব ঘুম উবে গেল তানহার। শ্বাস যেন আটকে গেল তার। ভাবলো ঘুমের ঘোরে চেপে ধরেছে হয়তো, তাই আস্তে করে তনয়ের হাত সরাচ্ছিল সে। কিন্তু যেই না হাত সরিয়েছে আর তনয় সে হাত ধরে আবারও তাকে জাপটে ধরলো। তানহা এখন বোকার মতো চেয়ে আছে, কি করবে না করবে বুঝতে পারছে না। কেননা তনয় উঠলে খুব লজ্জাজনক পরিস্থিতিতে পড়বে। তানহা তনয়ের দিকে চেয়ে দেখলো ঘুমের মাঝে হালকা মুচকি মুচকি হাসছে সে, যেন খুব সুন্দর কোনো স্বপ্ন দেখছে। ইস, কতটা ইনোসেন্ট ভাব এখন এই মুখে। কেউ এখন দেখলে বলতেই পারবে না যে জেগে থাকলে কি সব কুবুদ্ধি না চলে এই ছেলের মাথায়। তানহার তাকিয়ে থাকার মাঝেই হঠাৎ করে তনয় চোখ খুলে, আর চোখ খুলতেই তানহার চোখে চোখ পড়ে তার। কয়েক মুহূর্ত পলকহীনভাবে চেয়ে থাকে, যেন সে বোঝার চেষ্টা করছে যে এখানে কি হচ্ছে। তনয়ের এমন চাহনি দেখে তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারেনি তানহা। একরাশ লজ্জা এসে ভর করলো তার চোখে মুখে। কি হচ্ছে বুঝতে পেরে ঝট করে হাত সরিয়ে নেয় তানহার উপর থেকে। তারপর হুট করে উঠে বসে তনয়। মাথা নিচু করে আছে সে। তানহাও উঠে বসে এবং তনয়ের দিকেই তাকিয়ে থাকে। আস্তে করে তানহার দিকে তাকিয়ে তনয় বলে, আই এম সরি, আসলে ঘুমের ঘোরে কখন জড়িয়ে ধরেছি নিজেও জানি না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি সেটা। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ধরিনি। আচ্ছা, মেনে নিলাম তো আমি। তনয় তাও উসখুস করছে দেখে তানহা বলল, কি ব্যাপার বলুন তো, কি ভাবছেন আপনি এত? তুমি হয়তো ভাবছো যে আমি কালকেই বন্ধুত্ব করে আজকে তোমার থেকে সুযোগ নিচ্ছি, তাই না? আমি সত্যিই এরকম করতে চাইনি। আরে না, আমি এরকম কিছু মনে করিনি, আপনি ভুল ভাবছেন। সত্যি? হ্যাঁ বাবা, হ্যাঁ। থ্যাংক ইউ ভুল না বোঝার জন্য। খুশি হয়ে জড়িয়ে ধরে। পিঠে আলতো করে হাত রেখে বলল, ইটস ওকে। সরি। তানহাকে ছেড়ে মাথা চুলকাতে চুলকাতে বলল। তানহা এবার হেসে ফেললো তনয়ের আচরণ দেখে। তা দেখে তনয়ও হাসিতে যোগ দিল। ফ্রেশ হয়ে দুজন একসাথেই নিচে নেমে আসে। ইকবাল সাহেব সোফায় বসে আছেন, তনয় তার সাথে বসলেন। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? না আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে না। তনয়, তোমার বউকে এই বাড়ির নিয়ম বলনি তুমি? কোন নিয়ম বাবা? এই বাসায় আমি কারো আঙ্কেল না, আমাকে বাবা বলে ডাকতে হবে। তানহার দিকে তাকিয়ে হেসেই বলল। তানহাও হেসে জবাব দেয়, ঠিক আছে বাবা। এরপর সে রান্নাঘরে যায় এবং দেখে তার শাশুড়ি মা রান্না করছে। এসে গেছো মা তুমি? জি মা, আপনি এখন বসেন, আপনার কাজ করতে হবে না। নতুন বউ প্রথম দিন থেকে কাজ শুরু করবে, এটা কিভাবে হয়? অগত্যা তানহা সব রান্না করতে চাইলেও শাশুড়ি জোরাজোরিতে বেশি কিছু করতে পারল না। খাওয়া দাওয়া শেষে তনয় অফিসে যেতে চাইলে ইকবাল সাহেব বলেন, আজ তোমার কোথাও যেতে হবে না, একটু পরে বৌমাকে নিয়ে তারপর বাসায় যাবে তুমি। কিন্তু বাবা, আমার নতুন প্রজেক্ট। বললাম তো, তোমার এত চিন্তা করতে হবে না। আজ তোমার ম্যানেজারকে বলে দিও, সে ঠিক করবে সব। তনয় মাথা নেড়ে সায় জানালো। তানহা নীল রঙের জর্জেট শাড়ি পরেছে, সাথে কালো ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। খুব মিষ্টি লাগছে তাকে দেখতে। আর তনয় আকাশি রঙের সুতি পাঞ্জাবির সাথে সাদা পায়জামা, সাথে তার সেই ভুবন ভোলানো হাসি। দুজনকে একসাথে অনেক মানিয়েছে, ঠিক যেন মেড ফর ইচ আদার। তনয়ের মা দেখে বলল, মাশাল্লাহ, কারোর নজর না লাগুক আমার ছেলে আর ছেলের বইয়ের উপর। মায়ের থেকে বিদায় নিয়ে তানহার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। দুপুরে তানহাদের বাসায় পৌঁছায়। নতুন জামাইয়ের বেশ খাতির যত্ন হয় তানহার বাসায়। আজ তানহার কিছু কাজিন এসেছে, তারা তনয়ের সাথে চিপকে থেকে গল্প করছে। তানহা শুধু তীক্ষ্ণ চোখে চেয়ে দেখছে তাদের। তনয় সে চাহনি খেয়াল করে তানহার কাছে উঠে আসে। কি ব্যাপার, তুমি আবার ঝালমরিচ মোডে কেন বলো তো? মানে আমাকে কোন দিক থেকে ঝালমরিচ মনে হয় আপনার কাছে?
এই যে লাল হওয়া নাকের ডগা, তীক্ষ্ণ চোখের চাহনি, এটাই তো বলে দিচ্ছে ম্যাডাম এখন ঝালমরিচ মোড়ে আছেন। ধুর। তো আমি কি জানতে পারি আপনার এই রাগ করার কারণ? এই, আপনি এগিয়ে আসছেন কেন আমার দিকে? হায় কপাল, বিয়ের পরের দিনই বউ বলে এগিয়ে আসছেন কেন? ভবিষ্যতে কি বলবে কে জানে। তানহা কিছু বলবে তার আগে তার মা খাওয়ার জন্য ডাক দেয়। তাকে সেখানে চলে যেতে হয় তাদের। খাওয়া দাওয়া শেষে গল্পগুজব করে রুমে সবার থেকে বিদায় নিয়ে ওরা বিকেলে বের হয় একটু ঘুরে বেড়ানোর জন্য। আজকের বিকেলটা অন্যরকম সুন্দর। শরতের আকাশ, নীল নীল মেঘ উঠছে আকাশে। তানহা আর তনয় হাঁটছে। অবশ্য তানহাই মানা করেছিল গাড়ি না নিয়ে আসতে। পাশাপাশি হাঁটলেও হাত ধরার সুযোগ মেলেনি এখন। মাঝে কিছু দূরত্ব রেখেই দুপাশে হাঁটছে দুজন খোলা আকাশের নিচে। তানহা আকাশ দেখতে দেখতেই আপন মনে হাঁটছে। সে খেয়াল করলে দেখতে পেত তনয় এক দৃষ্টিতেই চেয়ে আছে তার দিকে। তানহা সেদিকে তাকাতেই তনয় চোখ সরিয়ে নিল। কিছু বলবেন? আচ্ছা, তুমি এইভাবে আকাশের দিকে তাকিয়ে হাঁটছিলে কেন? আজ আকাশটা কত সুন্দর দেখুন। বেশি সুন্দর জিনিসের দিকে শুধু তাকিয়েই থাকতে মন চায়। আমারও। মানে? কিছু না, চলো এক জায়গায় নিয়ে যাই তোমাকে। তনয় তানহাকে নিয়ে একটা নদীর পাড়ে আসে। এখানে কিছু নৌকা সারি বেঁধেছিল নদীর পাড়ে। তনয় বলল, নৌকায় উঠবে নাকি ভয় পাও? হাহ, আমি আর ভয়? শুধু ভূত, বিদ্যুৎ আর... ও আচ্ছা, মানে তুমি কিছুই ভয় পাও না, আবার সব কিছুই ভয় পাও? দেখুন, একদম ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি, আমি মোটেও সব কিছুকে ভয় পাই না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি তো এখনো বাচ্চাই আছো, বাচ্চারা ভয় পেতেই পারে, ব্যাপার না। আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। ভার্সিটিতে উঠেছি আমি এখন, মোটেও বাচ্চা না, বুঝেছেন? ও তাই নাকি? আমি তো ভেবেছিলাম তুমি এখন এইচএসসি দাওনি। আমার কিন্তু ভয় লাগছে না আর। সত্যিই কেঁদে দিল আল্লাহ। একে নিয়ে আমি কি করব? কিচ্ছু করতে হবে না আপনার, আমি বাসায় চলে যাচ্ছি। বলেই তানহা যেতে নিলে তনয় ওর হাত ধরে বলে, আচ্ছা বাবা, সরি, এখন চলো নৌকায় উঠি। এসেছি যখন নৌকায় না উঠে যাব না। বলেই তানহার হাত ধরে টেনে নিয়ে গেল। পরন্ত বিকেলে আকাশে পাখি উড়ছে, তাদের কিচিরমিচির আওয়াজে মুখরিত পরিবেশ। শরতের মৃদু হাওয়া যেন প্রতিটি হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করছে। তনয় বসে আছে নৌকায়, আর এক হাত দিয়ে ধরে আছে তার বউকে, যে এখন নৌকা থেকে নদীর পানিতে হাত ডুবোতে ব্যস্ত। তানহা ভয় পাচ্ছে, কিন্তু হাতও ডুবাচ্ছে। অদ্ভুত এক ভরসার বন্ধন গড়ে উঠেছে তার তনয়ের সাথে। হিসাব করলে তাদের পরিচয় হয়েছে মাত্র 3 দিন, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে অল্প সময়ে কিছু মানুষের উপর চোখ বুজে আস্থা করা যায়। তানহার জীবনে তনয় সেই রকমই একজন। পানি নিয়ে খেলতে খেলতে তানহা শুনতে পেল তনয় গুনগুন করে গান গাইছে। এই যে শুনছেন, হ্যাঁ বলো। একটু জোরে গাইলে কি এমন হবে? আরে তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, আমি শুনতে চাচ্ছি গানটা, আপনি একটু জোরে গান প্লিজ। এই হাসি দিয়ে অনুরোধ করলে ফেলতে পারি কি করে বলো? প্রথম দেখে ভালো লাগা, এলোমেলো মন, সময় যেন যাচ্ছে থেমে, ভেবে সারাক্ষণ, রোদের রঙে জাক মিশে, ভালো লাগা সব, তোমায় পেলে আর কিছুই চাই না অনুভব। তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ, পলক চোখের জাক থেমে দেখে ওই মুখ, ভাসলো মেঘে পরাণ আমার উদাসী মন, কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন। রেখে আসি পথের মায়া, পায়ে পায়ে বহুদূর, বেঁধে রেখে দুটো ছায়া, আঁকি তবু একই সুর। ছায়া হয়ে আছো কাছে, হৃদয়ে বোঝে সেই টান, কল্পনা জুড়ে আছে এক সুখ, সুখ অভিমান। বলা হয়েও হয় না বলি, মন তা শোনে না। তুমি জানো কি? না, তা জানি না। কি যেন কি আছে লেখা, আবছা তা যায় না পড়া। জেনে যাই এই মন তবু কোন উপায়ে দিচ্ছে ধরা। কাছে পেয়েও পাই না, দূরত্বটা চাই না। তুমি জানো কি না, তা জানি না। তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ, পলক চোখের জাগ থেমে দেখে ওই মুখ, ভাসলো মেঘে পরাণ আমার উদাসী মন, কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন। গানের কথাগুলো যেন অনেক কিছুই বলতে চায়, কিন্তু সেটা কি তানহার জানা নেই। কেননা
সে জানে যার ভালোবাসা সে আশা করছে তার ভালোবাসা হয়তো অন্য কারো জন্য, তবুও মন তো মানতে চায় না।